আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিবসটিকে সামনে রেখে আমরা ওনাকে স্মরণ করব, ওই সময়টাকে স্মরণ করব, আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের তরুণদের জন্য এটা অনেকটা আম শিক্ষামূলকও হতে পারে, ইনফরমেশনও গ্যাদার করতে পারবে। সো এইজন্য আমরা এমন ২ জন অতিথিকে নিয়ে এসেছি যারা ওই সময়টাকে খুব ভালোভাবে জানেন, ওই সময় উপস্থিত ছিলেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক বদরুল হাসান। বদরুল ভাই, আপনাকে দৃষ্টিকোণ ৭১ এ স্বাগত জানাই। জি, ধন্যবাদ। আমার সাথে যুক্ত হয়েছেন শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল আওয়াল। আওয়াল ভাই, আপনাকে দৃষ্টিকোণ ৭১ এ স্বাগত জানাই। ধন্যবাদ লুপা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি বদরুল ভাইকে দিয়ে শুরু করতে চাই। আচ্ছা বদরুল ভাই, এই যে বলছিলাম যে 10 জানুয়ারি এত সংগ্রাম, এত ত্যাগ তিতিক্ষার পরে ৭ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ওর আগের সময়টা এবং ওই সময়টা আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলুন। জি, ধন্যবাদ লোপা। আমি তখন তো ছিলাম, জানা সবকিছু দেখেছি। আওয়াল ভাইও নিশ্চয়ই দেখেছেন। ওই সময়টা স্মৃতি কিন্তু ওই প্রত্যেক সবসময় আমাদের মনে এসে যায়, জেগে ওঠে। আর বিশেষ করে যখন জানুয়ারি মাসটা আসে তখন আরো বেশি মনে পড়ে। মনে পড়ে এই কারণে যে আমরা তো দেখেছি, ইংরেজি যেটা বলে না, হিস্ট্রি ইন দ্য মেকিং। তো তখন আমরা দেখেছি। তো আমার যেটা প্রথম যেটা আমি বলবো, যে একাত্তরকে নিয়ে, বিশেষ করে বঙ্গবন্ধুকে নিয়ে এত স্মৃতি জড়িত আছে। একাত্তরের আগেও আমরা দেখেছি নির্বাচনের সময়, নির্বাচনের আগে, নির্বাচনের পরে কি 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 ধরনের অবস্থা ছিল দেশে, বঙ্গবন্ধু কি করেছেন, কি নীতি তিনি গ্রহণ করেছেন। এবং যে নির্বাচনের পরে আমরা দেখেছি ৩রা জানুয়ারি ১৯৭১ সাল তিনি আওয়ামী লীগের টিকিটে, আওয়ামী লীগের নমিনেশন নির্বাচিত এমএনএ, মেম্বার্স অব দি ন্যাশনাল অ্যাসেম্বলি, এবং পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য, এবং তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য সবাইকে নিয়ে রেস করছে, যেটা পরবর্তী সময়ে সরারদি উদ্যান হয়ে গেলেন। সেখানে তিনি একটা শপথ পাঠ করিয়েছেন এবং তিনি বক্তৃতা করেছেন, আমাদের এখনো মনে আছে। তিনি বলছেন যে আমরা যদি এই বাঙালি জাতিকে বলছেন, আমরা যদি বিশ্বাসঘাতকতা করি আমাদেরকে জ্যান্ত কবর দিয়ে দিবেন। এই বঙ্গবন্ধু বলেছেন ৩রা জানুয়ারি ১৯৭১ সাল। তারপর তো আমরা দেখলাম যে যেই কথা, যেই জিনিসটা হওয়ার কথা ছিল, যে যে বঙ্গবন্ধুর হাতে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু আমরা আরেকটা বাধা ছিল এখানে, এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যার মাধ্যমে ইয়াহিয়া খান সরকার, সামরিক সরকার বলে দিয়েছিল যে এটা ১২০ দিনের মধ্যে একটা সংবিধান তৈরি করতে হবে। তো যেটা আমরা দেখলাম যে ওই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে বঙ্গবন্ধুর কোনো কিছু আসে যায় না, উনি খুব চিন্তিত না। কিন্তু তিনি এবং তার দল যে কাজটা করেছে, যেটা পাকিস্তান পিপলস পার্টি করেনি, যে আওয়ামী লীগ কিন্তু সংবিধান কি ধরনের হবে, ৬ দফার ভিত্তিতে হবে, ওই কাজে কিন্তু লেগে গিয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখলাম যখন মার্চের আলোচনা হয়, এবং তখন তো আমরা তো পরে বুঝলাম যে মার্চের যে আলোচনার জন্য ইয়াহিয়া খান ঢাকায় এলেন 15ই মার্চ ১৯৭১ সালে, সেটা একটা তিনি তিনি এটা নিয়ে তিনি এসছেন, কিন্তু পেছনে পেছনে আবার ওই যে পাকিস্তান সেনাবাহিনীর সৈন্য বৃদ্ধি করা হচ্ছে আমাদের দেশে, বাংলাদেশে। তো তো সেটাও চলছে। আবার আলোচনার একটা একটা প্রিটেন্স, এটাও আমরা দেখলাম তারা চালিয়ে যাচ্ছেন। এরপরে দেখা গেল যখন ইয়াহিয়া খান 15 তারিখে আসলেন, 15ই মার্চে এলেন, পরের দিন সকালে 16ই মার্চ বঙ্গবন্ধু ওনার সাথে দেখা করলেন প্রেসিডেন্ট হাউসে, যেটা পরবর্তীতে আবার গণভবন হয়ে গিয়েছিল, বর্তমানে ফরেন অ্যাফেয়ার্স একাডেমি। 21 তারিখে 21 তারিখে ভুট্টোকে আবার আনা হলো, এবং ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে বলেছেন যে ভুট্টো যদি আসে আপনার কোনো আপত্তি আছে কিনা। তো বঙ্গবন্ধু বলছেন না, কোনো আপত্তি নেই, তিনি আসতে পারেন। এই প্রশ্ন কেন করেছেন ইয়াহিয়া খান? যেহেতু ভুট্টো জানুয়ারি মাসে এসেছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে একটা ক্ষমতা ভাগাভাগির কথা বলেছিলেন। এবং ভুট্টো দেখেন এমন এক ব্যক্তি, তিনি মানে ক্ষমতার লোভটা তার মধ্যে খুব বেশি ছিল। এবং যদিও
নির্বাচনে তার দল দ্বিতীয় স্থান পেয়েছিল, তিনি চেষ্টা করেছেন বঙ্গবন্ধুকে বোঝাতে যে তৎকালীন পশ্চিম জার্মানিতে একটা গ্র্যান্ড কোয়ালিশন হয়েছিল, আপনার ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ, যার নেতা আছে কার্ট জর্জ কিসিঙ্গার, আর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি উইলি ব্রান্ট। তারা একটা 1966 সালে একটা গ্র্যান্ড কোয়ালিশন করেছিলেন। ভোট্টো এই ধরনের একটা প্রস্তাব বঙ্গবন্ধুকে নাকি দিয়েছেন। বঙ্গবন্ধু পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা সেই সেই যে গ্র্যান্ড কোয়ালিশন, সেখানে কোনো দলের, জার্মানিতে কোনো দলের আপনার মেজরিটি ছিল না, এর জন্য তাদেরকে জোড়াতালি দিয়ে সরকার গঠন করতে হয়েছে। আমাদের এখানে তো সেই পরিস্থিতি নাই, আমরা তো আওয়ামী লীগ জয়ী হয়েছে, তোমার দল দ্বিতীয় স্থানে এসছে। মোট কথা আওয়ামী লীগ সরকার গঠন করবে, পিপলস পার্টি হবে যে অপোজিশন, বিরোধী দল। এটা ছিল জানুয়ারি মাসে। তো ভোট্টো মানে নাখোশ হয়ে চলে গেলেন। এরপরে তো আমরা দেখলাম 21শে, যেটা বলছিলাম, 21শে মার্চ বঙ্গবন্ধু ভোট্টো এলেন, এবং দেখা গেল যে দুই একদিন আলোচনা চললো। ইয়াহিয়া খান নাকি তার উপদেষ্টাদেরকে বললেন যে 6 দফাটা কি আমাকে একটু বোঝাও। আপনি চিন্তা করেন, 6 দফা 1966 সাল থেকে এই 6 দফাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনীতি গড়ে উঠছিল। এবং ইয়াহিয়া খান আইয়ুব খানের পরে ক্ষমতা দিলেন, নির্বাচনও করালেন, কিন্তু মার্চ 71 এসে তিনি তার উপদেষ্টাদের জিজ্ঞেস করছেন যে 6 দফাটা কি আমাকে একটু বোঝাও। মোট কথা আওয়ামী লীগ কিন্তু সংবিধান তৈরি, ড্রাফট কনস্টিটিউশনটা তৈরি করে ফেলছে। ইয়াহিয়া খান 6 দফার সম্বন্ধে তার জ্ঞান সীমিত বলবো না, ছিলই না। আর ভোট্টো পিপলস পার্টি কোনো প্রস্তুতিই নেন নাই, তারা তো তারা উঠে পড়ে লেগেছিলেন যে ক্ষমতা যাতে আওয়ামী লীগকে না দেওয়া হোক। এটা হলো মার্চের ঘটনা, আমরা জানি। এবং পরবর্তীতে আমরা দেখলাম 25শে মার্চের কাল রাত্রি যেটা করলো বঙ্গবন্ধু। 26শে মার্চের অনেকে বলে যে বঙ্গবন্ধুকে 25শে মার্চে গ্রেফতার করা হয়েছে। না, 25শে মার্চে গ্রেফতার করা হয়নি। 26শে মার্চ শুরুর দিকে, 26শে মার্চের প্রথম কয়েক মিনিটের মধ্যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এম এ হান্নান, চট্টগ্রাম আওয়ামী লীগ নেতার কাছে তিনি পাঠিয়েছেন। এর কিছুক্ষণ পরে রাত 1টার দিকে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, এবং ওনাকে কিছুদিন কিন্তু ঢাকা সেনানিবাসে রাখা হয়েছিল। তো ওইটা ফ্ল্যাগ স্টাফ হাউস যেটা আছে ঢাকা সেনানিবাসে, সেখানে রাখা হয়েছিল। এর কিছুদিন পর অতি গোপনীয়তার সাথে ওনাকে পাকিস্তান নিয়ে আসে। আপনি দেখেন যে আপনি যে পাকিস্তান সরকার যে কি অপরাধ, আমরা যে এখনো পাকিস্তান সরকারের কথা বলি, ইয়াহিয়া খানের কথা বলি, যে একটা নির্বাচিত নেতার সাথে, মেজরিটি পার্টির নেতার সাথে আলোচনা হচ্ছে, এগুলো আপনার আনুষ্ঠানিকভাবে আলোচনা যে শেষ হয়ে গেছে এটা ঘোষণা না করে অতি গোপনীয়তার সাথে সন্ধ্যাবেলায় ইয়াহিয়া খান, তার যে সাথে ছিল জেনারেল পীরজাদা, তারপরে জাস্টিস কর্নেলিয়াস, সব উপদেষ্টারা সব ঢাকা বিমানবন্দর থেকে ত্যাগ করলেন। এবং সেটা আবার লক্ষ্য করেছেন আমাদের পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, তিনি তখন উইং কমান্ডার ছিলেন এবং তেজগাঁও বিমানবন্দরে ছিলেন। তিনি লক্ষ্য করে তিনি সংবাদটা সবাইকে পৌঁছে দিয়েছেন যে ইয়াহিয়া খান চলে গেছেন। জি, আমি আপাতত এখানে আছি। না, আমি জানতে চাইছিলাম যে বঙ্গবন্ধুর যে স্বদেশ প্রত্যাবর্তনের যে দিনটা, ওই দিনটা, এবং উনি যেভাবে জি আসলেন, যে এয়ারপোর্ট থেকে, এবং উনি যে বক্তব্যগুলো দিলেন, ওই জি সময়টা আপনার অনুভূতিটা কি? আপনি কোথায় ছিলেন? আপনি কি সেটা আমি বলি তাহলে। এটা তো মানে এটা আমি অনেক জায়গায় লিখেছিও, সবচেয়ে অনেকে বলেছিও। এটা হচ্ছে যে দেশ তো স্বাধীন হলো, আর দেশে তো একটা পত্র পত্রিকা হচ্ছে যে বঙ্গবন্ধুকে কবে আমরা পাবো। এবং তখনও কিন্তু আমাদের বাঙালিদের খুব একটা পরিষ্কার ধারণা ছিল না। অনেকের ধারণা ছিল যে বঙ্গবন্ধু হয়তো মৃত, তাকে হয়তো ফাঁসি দেওয়া হয়ে গেছে, কেন তার একটা বিচার হয়েছিল, তৎকালীন তথাকথিত একটা বিচার হয়েছিল আগস্ট মাসে। তো যে আমি সেদিন, মানে যদি এগিয়ে আসি জানুয়ারি মাসের কথা, জানুয়ারি 1972 সালের মধ্যে চলে আসি, সেটা হচ্ছে জানুয়ারি 8 তারিখে, জানুয়ারি 8 তারিখে, মানে এইটা আমি বাংলাদেশ বেতার ভবনে ছিলাম। এটা যে শাহবাগে যেটা ছিল, এখন তো পিজি হাসপাতালের অংশ হয়েছে। তো সেখানে আমি কেন ছিলাম এখানে, সেখানে আমি গিয়েছিলাম, আমি তখন স্কুলের ছাত্র, এবং সিনিয়র কেমিস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, যেটা নভেম্বর মাসে হবে। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে যে আমি বাংলাদেশ বেতারে গিয়ে একটা অডিশন দিব। অডিশন কি একটা, মানে সংবাদ পাঠক হিসেবে, ইংরেজি সংবাদ পাঠক হিসেবে একটা অডিশন দিব। তো সেখানে গিয়ে আমরা ওই যে গেটে প্রবেশ করতে একটা ছোট্ট রিসেপশন রুম আছে, সেখানে প্রবেশ করলাম।
ওরা বললো, যারা ছিলেন, যে খোকা তুমি বসো, আমার খোকা বলে ডাকতো তখন। তো বয়স তখন 16 বছর, 16-17। তো বলতো বসো, তোমাকে ডাকা হবে। আমরা বসে, আরো কয়েকজন বিভিন্ন কারণে বিভিন্ন কাজে এখানে বসে আছেন, অপেক্ষা করছেন। তো এর মধ্যে হঠাৎ করে একটা লোক বাইরে থেকে দৌড়ে আসলো, বেতারেরই কর্মচারী। তিনি হঠাৎ করে মানে হন্তদন্ত হয়ে তিনি বলছেন যে, মানে, যে বঙ্গবন্ধুকে পাওয়া যাচ্ছে না। তো সবাই বলছে বঙ্গবন্ধুকে পাওয়া যাচ্ছে না, কোথায়? ভুট্টো পাকিস্তান থেকে প্লেনে উঠিয়ে দিয়েছেন, প্লেন কোথায় গেল এটা কেউ জানে না। এটা শোনার সাথে সাথে সব ওই রুম থেকে বেরিয়ে, আমিও বেরিয়ে গেলাম। আর অডিশনের জন্য দেরি করলাম না, সোজা আমাদের বাড়িতে চলে গেলাম। সেটা হচ্ছে আমাদের ঢাকার মালিবাগে। তো সেখানে গিয়ে এটা ছিল সকাল 10টার দিকে। 11টার মধ্যে আমি সারাটা দিন রেডিও নব ঘোরাচ্ছি, বিভিন্ন স্টেশন, বিবিসি, অল ইন্ডিয়া রেডিও, আর তারপরে ওই যে আপনার রেডিও মস্কো, রেডিও পিকিং, তখন তো পিকিং বলতো, কোনো খবর পাচ্ছি না। তো ওই রেডিওর পাশেই বসেছিলাম। আমার মা বাবা বলতেন কি হলো, বললাম যে বঙ্গবন্ধু পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তিত, এবং ঢাকা শহরে সবাই দেখলাম আতঙ্কিত, যে হয়তো বঙ্গবন্ধুকে কোথাও উঠিয়ে দিয়েছে, মানে বঙ্গবন্ধুকে আমরা ফিরে পাবো না। ঠিক বিকেল 6টার সময় আমি আবার রেডিওর নবটা ঘুরালাম। তখন মনে আছে, আমাদের মনে আছে এখনো, যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইংলিশ নিউজ প্রোগ্রামটা ছিল। তো সেইখানে একটা সুন্দর একটা বাজনা ছিল, একটা মিউজিক, ওইটা বাজিয়ে আসলো ঠিক 6টার সময়। ইয়েটা করলে ইংরেজি নিউজটা আসলো, এবং প্রথম প্রথম হেডলাইন ওই নিউজের বললো না, এখনো মনে হয়, আমি কোট অ্যান্ড আনকোট, দি ইস্ট বেঙ্গলি পলিটিক্যাল লিডার শেখ মুজিবুর রহমান হ্যাজ অ্যারাইভড ইন লন্ডন। এইটা বাকিটা তারপর এইটা শুনলাম। এইটা শুনে তো মানে আনন্দে চিৎকার করলাম। আমার বাবা দৌড়ে আসলে, কি হলো? আমি বললাম, হ্যাঁ, বঙ্গবন্ধু আছেন, জীবিত আছেন, তিনি লন্ডনে আছেন। তারপর তো সারা রাত বঙ্গবন্ধু বিবিসি ধরে রাখলাম, বিবিসি বাংলা সার্ভিস ধরে রাখলাম। এটা 8 তারিখে, 8 তারিখের কথা। আর আমি জি, আসবো আপনার কাছে এর জি, পরের কথাটা শুনতে, যে ইস্ট বেঙ্গলি পলিটিক্যাল লিডার হ্যাজ শেখ অ্যারাইভড মুজিব ইন, শেখ নাম মুজিবুর দিয়েছে রহমান হ্যাজ অ্যারাইভড ইন লন্ডন। লন্ডন। হ্যাঁ, এইখানে আমার একটা প্রশ্ন আছে, তার আগে আমি একটু আওয়াল ভাইয়ের কাছ থেকে আসি। আওয়াল ভাই, ওই দিনটাতে, ওই সময়টাতে, 10 জানুয়ারি আপনি কোথায় ছিলেন? আপনার সাথে কি কখনো বঙ্গবন্ধুর দেখা হয়েছিল? মানে আপনি দেখেছেন ওনাকে? হ্যাঁ, বঙ্গবন্ধুকে রূপা ধন্যবাদ। আমি বঙ্গবন্ধুকে দেখেছি, তবে এর পরে, এটার পরে আসে কখন দেখা হয়েছে, এটা দিয়ে সশরীরে দেখা হয়েছে, কথা হয়েছে, এটা পরে, তখন না। আমি তো তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো আমি বলছি আগে। তারপরে আমি তখন ছিলাম আমার গ্রামের বাড়িতে। আমি তো 10 মাস এই মুক্তিযুদ্ধে আমার বাড়িতে ছিলাম না। আমার বাড়িতে লোকজন মনে করেছিল আমি মারা গেছি, এটা আর আরেক ইতিহাস। তো যাক, পরে ওখান থেকে ফিরে আসার পরে তখন আমার মা আমাকে ধরে, আর এরকম অবস্থা যে আমাকে ময়মনসিং, যে আমি ইউনিভার্সিটি পড়ে ওখানে আর যাইতে দিবে না, এরকম একটা ভাব, যে না আর যাওয়া দে বাবা, তোমারকে আমি পাইছি, আমি মনে করছি তুমি চলে গেছো। যার জন্য তো আমি কিন্তু আর ওই বাড়ির থেকে বাইরেতে পারছি না, এটা স্বাভাবিক তখন মা। এর মধ্যে কিন্তু রেডিও, আমাদের রেডিও তখন তো রেডিওটা ছিল, আমার তো টিভি আমাদের ওখানে ছিল না। রেডিওতে আমরা সকাল ওই 8 তারিখ 9:30, 9:30 মনে আছে, বাংলাদেশের আকাশবাণীর খবরে প্রথম বলেছেন যে বঙ্গবন্ধু পাকিস্তান এয়ারলাইন্সেতে অজ্ঞাত স্থানে যাত্রা করেছেন। আমার যতটুকু মনে আছে, অজ্ঞাত স্থান করছে। এই অজ্ঞাত স্থানে যেটা আমাদের বদরুল ভাই বললেন, ওইটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত, এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা, ওনাকে কোথাও নিয়ে যাচ্ছে কিনা, কি অজ্ঞাত স্থান বলবেন কেন? এটা কিন্তু আমরাও কিন্তু ওই তখন বিবিসি, সব বিবিসি, ভয়েস আমেরিকা, আমরা বিবিসি ছিল সবচেয়ে আমাদের নির্ভরযোগ্য। ওই ভয়েস অফ আমেরিকা যেহেতু আমেরিকা আমাদের পক্ষে ছিল না, সেই সফরগুলোতে আমরা কিছুটা অতটা বিশ্বাস করতাম না। তো সন্ধ্যা 6টা থেকে কিন্তু আমরাও খবর পেয়েছি যে বঙ্গবন্ধু লন্ডনে পৌঁছেছে। এরপরে পরবর্তী যে জিনিসগুলা আমরা পরবর্তী সময় জানিয়েছি, সেটা আমি একটু একটু স্মৃতিচারণ করে নিই এখনই আমি রূপা, যে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে বন্দী হয়, আমরা সবাই জানি যে ওনার 12টি অভিযোগে ওনাকে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওনার বিচার কার্য চলছিলেন, এবং 3রা ডিসেম্বর ওনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। 4টা ডিসেম্বর তখন বঙ্গবন্ধুকে লায়ালপুর কারাগার থেকে মিয়ানওয়াল আলী কারাগারে নিয়ে আসে। বঙ্গবন্ধুর পার্শ্বর থেকে একটি মানে বঙ্গবন্ধু অভিধানের লেখা আছে যে ওখানে যখন ওনাকে নিয়ে যায় মিয়ানওয়াল কার 4টা ডিসেম্বর, উনি জেল থেকে নেমেই দেখেন, জেল গেটে নেমে দেখেন যে মিয়ানওয়াল কারাগার লেখা এই উর্দুতে এবং ইংরেজিতে। উনি ঢোকার সাথে সাথে 4টা ডিসেম্বর
উনাকে 6টি দুর্ধর্ষ কয়েদি 6 জন উনার উপর অ্যাটাক করেন, আক্রমণ করেন ওই সময়। এবং উনি তখন মনে করেছেন যে মনে হয় ওনাকে মেরে ফেলবে এই উদ্দেশ্যে। তখন ওখানকার যে জেলার, যে ডেপুটি জেলার, তার নামটা আমার এখন মনে পড়ছে না, উনি দূরে এসে হন্তদন্ত হইয়া 3টা ফাঁকা গুলি করলেন। 3টি ফাঁকা গুলি করার সাথে সাথে ওই 6 জন যে দুর্ধর্ষ কয়েদি ছিল তারা সরে পড়ছে। বঙ্গবন্ধু মাটিতে পড়ে গেছেন, ওনার নাক দিয়ে রক্ত ব্লিডিং হচ্ছিলেন। তো ডেপুটি জেলার ওনাকে ওনার অফিস রুমে একটা অস্থায়ী মানে ইয়াতে হেলথ ক্লিনিক আছে, ওখানে নিয়ে নিজে ওখানে ওনাকে ডাক্তার দিয়ে চিকিৎসা দিয়েছেন। চিকিৎসা দিয়ে উনি ডেপুটি জেলার ওনাকে ওনার তত্ত্বাবধানে নিয়ে গেছে, নিয়ে একটা রুমে রাখছে। এবং এটাতে পরবর্তী শোনা যায় যে জেলার এটাতে জড়িত ছিলেন ষড়যন্ত্রে। ডেপুটি জেলার এটা জানতেন না। জেলার এই 6 জন কয়েদিকে, দুর্দর্শ কয়েদিকে ঠিক করে রাখছে যে তাকে আনা হবে এই জেলে, তোমরা যদি মেরে ফেলতে পারো আমরা বলবো যে এটা হঠাৎ করে অ্যাটাকে মারা গেছে এবং তোমাদের সাজা মকুব করে দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। তারপরে এরপরের থেকে তারপরে কিন্তু বঙ্গবন্ধু উনি নিজে বলেছেন ডেভিড ফস্টারকে যে ওখান থেকে একটু লম্বা হয়ে যাবে তবে বলি যে ওনার জন্য কবর যে খোঁড়া হইতো এটা কিন্তু সত্যি। 8 জন কয়েদিকে দিয়ে কবর খোঁড়ানো হয়েছে, কত ফুট গভীর সেটা আছে। এবং এই 4 তারিখের পরে কিন্তু এগুলা 4 ডিসেম্বরের পরে ওই মিয়ানলের কারাগারে। এবং তখন মনে করছে যে ওনাকে বোধহয় ফাঁসি দিয়ে দিবে, উনি নিজে জানতেন। এইভাবে 3বার কবর খোঁড়া হয়েছে, কবর ভরাট করা হয়েছে, কিন্তু ফাঁসি আর দেয় নাই। এই হলো অবস্থা। এরপরে যখন 16 তারিখ যখন দেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশে পাকিস্তানের আর্মিরা পরাজিত হইলে, এখানে সারেন্ডার করলে, তখন তখন ওই দিন একজন রাজা আনার খান, উনি ছিলেন গোয়েন্দা কর্মকর্তা, কয়েদি সেজে, উনি কয়েদি সেজে বঙ্গবন্ধুর সার্বক্ষণিক সাথী ছিলেন। সেই রাজা আনার খান 2015 সালে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি বলেছেন যে আমি ওনার কয়েদির বেশে আমি সারা 9 মাস ওনার সাথে ছিলাম। এবং ওই 16 ডিসেম্বর মিয়ানওয়ালি কারাগারে বঙ্গবন্ধুকে যখন মানে যখন দেখলাম আমাকে ওখানে খাজা তুফান নামে একজন জেল কর্মকর্তা আমাকে ধরে এসে বললেন যে শেখ মুজিবের জীবন সংশয়, ইভেন আপনারও, এখন যদি এখান থেকে এই মুহূর্তে বাইর না করা হয় ওনাকে মেরে ফেলা হতে পারে। তখন ওনাকে তাড়াতাড়ি বঙ্গবন্ধুকে, তখন রাত 2টা-2:30 বাজে, বঙ্গবন্ধুকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এসে বলে যে আপনি সব কাপড় চোপড় গুছাই নেন। বঙ্গবন্ধু মনে করে জিজ্ঞাসা করছে যে আমাকে আজকে ফাঁসি দেওয়া হবে, কারণ উনি কারা 3বার এভাবে করেছে। না না, জরুরি করেন। এইভাবে কিন্তু তাড়াতাড়ি তাকে নিয়ে ওই যে শেখ আব্দুর রহমান, যে ওই যে ব্যারেজের চশমা ব্যারেজের বলে, ওইখানে তারা রাতের অন্ধকারে বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সে ওখান থেকে বঙ্গবন্ধুকে 25 ডিসেম্বর হেলিকপ্টারে করে রিসালা গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়, যে রিসালা গেস্ট হাউসে উনি ওইখানে ছিলেন আসার আগ পর্যন্ত। এবং 26 ডিসেম্বর ভুট্টু, প্রেসিডেন্ট উনি ভুট্টু বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করে বলছে যে আপনি মুক্ত, তবে আপনাকে পাঠাইতে হলে কিছুদিন সময় লাগবে, আমাদের কিছু প্রক্রিয়া আছে। এছাড়া পাকিস্তান আমাদের ইন্ডিয়ার হিসেবের কাছে পাকিস্তান আপনাদের দেশে যাইতে পারবে না, তো সুতরাং আমরা চেষ্টা করছি আপনাকে তেহরানের মাধ্যমে পাঠাইতে। বঙ্গবন্ধু বলছে যে আমি তেহরানের হয়ে যাব না, কারণ তেহরানের শাহ দিয়া একটি কনফেডারেশনের প্রচেষ্টা চলতেছিল, এটা বঙ্গবন্ধু ইঙ্গিত পেয়েছে। তখন বলছেন আমি তেহরান হয়ে যাব না, কোথেকে যেটা আমরা পরে ঠিক করব। তখন বঙ্গবন্ধু বলতেন না, আমার ডক্টর কামাল হোসেন নামে একজন আছে, আপনাদের কারাগারে বন্দী, তাকে নিয়ে আসেন। পরে কামাল সাহেবকে 27 তারিখ এই রিসালা গেস্ট হাউসে নিয়ে আসেন। এরপর থেকে কিন্তু কামাল সাহেব ওনার সঙ্গী। সুতরাং সেখানে বঙ্গবন্ধু যখন 7ই জানুয়ারি যখন যেদিন বঙ্গবন্ধুকে বিদায় দিবে, সেদিন কিন্তু ভুট্টু ডিনারের আয়োজন করছে। সেই ডিনারে ভুট্টু বলতেছে যে আপনারাই তো পাকিস্তান আনছেন, আমি তো ছোট ছিলাম, আপনারা পাকিস্তান আন্দোলন করে আনছেন, কিন্তু আমরা একটা কনফেডারেশন করা যায় কিনা এটা আপনি একটু বিবেচনা করবেন। বঙ্গবন্ধু তো বুঝতে পারছেন, বলে যে ঠিক আছে, আমি আমার দেশে যায় এটার উত্তর দেব, তোমার কথা শুনলাম। তো বলে যে আরেকটা প্রস্তাব আছে, আজকে না যায় আপনাকে কালকে পাঠাবো, কারণ ইরানের শাহ আসতেছে, আপনার সাথে একটু দেখা করবে, কথা বলবেন। বঙ্গবন্ধু উত্তেজিত হয়ে গেছিলেন। ডক্টর কামাল হোসেনের ভাষ্য উত্তেজিত বলে যে আমি কারোর সাথে দেখা করবো না,
আমাকে সরাসরি দেশে পাঠাবা লন্ডনের মাধ্যমে, যদি না পাঠাও তাহলে আমাকে এই মুহূর্তে জেলে, তোমার জেলে পুরে রাখো, আমি আর ইয়ে করবো না। তখন ভুট্টু খাওয়া ডিনারের ব্যবস্থা করলেন, প্লেন আনলেন, প্লেন আনলা 2 ঘন্টার মধ্যে প্লেন আসলে বঙ্গবন্ধুকে তুলে দিলেন স্ট্র্যাটেজিক একটা কার্গো বিমানে, এবং সেখানে বঙ্গবন্ধু, কামাল হোসেন, তার পরিবার, ছেলে সন্তান সহ, এবং ওই পিআই এর যে চেয়ারম্যান ছিলেন জাফর চৌধুরী, এয়ার মার্শাল, তখন, এবং ভুট্টো বিদায় দিয়েছেন সুন্দরভাবে। বিদায় ওনাকে প্লেনে তোলা পর্যন্ত ভুট্টো ছিলেন, এটা বঙ্গবন্ধু বলছে, তা সে সৌজন্যতা সবটা মেনটেন করেছে। তখন বলছে যে আপনাকে এটা নন স্টপ যাবে, কিন্তু আমরা কাউকে বলবো না, ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমরা ব্রিটিশ সরকারকে জানাবো যে এই বিমানে আপনি আছেন। ঠিক আধা ঘন্টায় আগে, 1 ঘন্টা আগে জানানো হয়েছে ব্রিটিশ সরকারকে। ব্রিটিশ সরকারকে জানানোর পরে তখন কিন্তু বিবিসির ওয়ার্ল্ড এর নিউজটা, যেটা সবার আমাদের সন্ধ্যা 6টা, ওখানকার সকালে ভোরের নিউজে এটা মানে বাইর হয়েছে। এবং বঙ্গবন্ধু যখন বিমানবন্দরের নামে, আমি একটু সময় নিচ্ছে, বঙ্গবন্ধু যখন বিমানবন্দরের নামে লন্ডন, একজন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা বঙ্গবন্ধু দেখে কুর্নিশ করে বলছে, স্যার, উই হ্যাভ বিন প্রেইং ফর ইউ। এই যে মানে মানুষের উচ্ছ্বাস, আবেগ, যে মানুষ সারা দুনিয়া বঙ্গবন্ধুর জন্য, বঙ্গবন্ধুর মুক্তির জন্য যা উত্তাল ছিল, সে পুলিশ আবেগে সেটা বঙ্গবন্ধুকে দেখে নেমে কিন্তু এটা প্রকাশ করছে। বঙ্গবন্ধু তাকে ধন্যবাদ দিয়েছে। এবং সেখানে সাদারল্যান্ড, ওনার নামটা আমি ইয়া ভাই কারেকশন করবেন, আমি নামটা, উনি ফোন করে বঙ্গবন্ধুকে বললেন, আপনাকে আমি আসতেছি, আমরা 1 ঘন্টা আগে খবর পেয়েছি, আপনাকে কিন্তু আমরা রাষ্ট্রীয় মর্যাদায় আমরা গ্রহণ করতেছি। ব্রিটিশ সরকার, আমাদের প্রধানমন্ত্রী একটু বাইরে আছেন, উনি সংক্ষিপ্ত করে বিকালে এসে আপনার সাথে সাক্ষাৎ করবেন। এবং উনি এসে নিয়ে গেলে, এবং সেখানে কিন্তু পাকিস্তানের হাই কমিশনে কিন্তু আসছিলেন সাহায্য করার জন্য। বঙ্গবন্ধু বলছে, এনাফ, তোমরা অনেক সাহায্য করছো, আর দরকার নেই। এবং সেখানে বঙ্গবন্ধুর গাড়িতে এসে পরে সেখানে আসলে, বঙ্গবন্ধু যখন হোটেলে আসলেন, হোটেলে উনি, বঙ্গবন্ধু কিন্তু ক্লারিজ হোটেলে উঠতে চান না, এটা রাষ্ট্রীয় ভবন, বলে আমি ইয়াতে যাবো, স্কোয়ার, মানে যাবো স্কোয়ার, এখানে মানুষের অনেক বাঙালিরা কাছে থাকে। কিন্তু সাদারল্যান্ড বললেন যে না, আমরা তো এটা পারি না, আপনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে আমরা এই হোটেলে আপনাকে আমরা রাখবো, এর বাইরে আমরা আপনাকে দিতে পারবো না, যেহেতু আপনি আমাদের গেস্ট, এখন রাষ্ট্রীয় অতিথি। এবং যখন ওখানে আসলেন হেরাল্ড উইলসন, বিরোধী দলীয় নেতা, ব্রিটিশ সরকারের, উনি প্রথম বঙ্গবন্ধুর সাথে দেখা করে বলছিলেন, মিস্টার প্রেসিডেন্ট, কনগ্রেচুলেশন এন্ড গুড মর্নিং টু ইউ। এই কিন্তু প্রেসিডেন্ট হিসাবে কিন্তু বঙ্গবন্ধুকে হেরাল্ড উইলসনই প্রথম সম্বোধন করেন। এবং সেখান থেকে বঙ্গবন্ধু সাংবাদিক সম্মেলন করেছেন, তারপরে এখানে কমনওয়েলথের মহাসচিব দেখা করেছেন, আরো বিভিন্ন, ডেভিড ফ্রস্ট আসছে, আরো বিভিন্ন সাংবাদিক, অনেক নেতারা আসছেন। এরপরে কিন্তু উনি ডাইনিং স্ট্রিটে দেখা করতে গেছেন হিতের সাথে, এবং হিত কিন্তু ওনাকে অত্যন্ত উষ্ম অভ্যর্থনা দিয়েছেন এবং বলছে যে আমরা তো আপনাকে তো রাষ্ট্রীয় প্রধান হিসাবে আমরা আপনাকে গ্রহণ করছি, স্বীকৃতিতে একটু সময় লাগবে, ইউর সাথে আলাপ করে আমরা আপনাকে স্বীকৃতি দেব। এবং সেখান থেকে কিন্তু তখন কিন্তু উনি যখন বেরিয়ে আসে, এটা বলা দরকার, আজকে অনেকে এটা নিয়ে করে, যখন বেরিয়ে আসে তখন কিন্তু ওই হিত, প্রধানমন্ত্রী হিত, তাকে দরজা ধৈরা কিন্তু যখন উনি নামছেন, এবং ওরা গাড়ি ওঠার পরে কিন্তু ওনার পর্যন্ত গাড়ি ছাড়া পর্যন্ত উনি সেটা ধরে রেখেছিলেন। এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে, কিন্তু উনি বলছিলেন যে এরকম একটা নেতাকে আমি এটা করতে পারি, আমি নিজেকে গর্বিত মনে করি। উনি পরে প্রশ্ন দিয়েছিলেন, সেইভাবে কিন্তু ওই ওনার কাছে প্লেন চেয়েছেন যে আপনাকে কিভাবে হেল্প করতে পারি। তখন বলছে যে আপনি কি একটা প্লেন দিতে পারবেন, আমি দেশে যাবো, আমি প্লেন পাচ্ছি না। তখন ওই প্লেনের ব্যবস্থা করছেন, কমেট যেটা আমরা বলি। এর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর সাথে আলাপ করছে, সৈন্য প্রসঙ্গ, কিন্তু ইন্দিরা প্রথম আলাপে কিন্তু উনি সৈন্যর প্রসঙ্গ আলাপ করছে, সৈন্য ফেরত প্রসঙ্গে আছে, অনেকে এগুলা দুম্রজাল করে। উনি প্রথম আলাপে দ্বিতীয় প্রথাই ছিল আমার সৈন্য আপনার কয়দিন থাকবে। তারপরে সেখান থেকে উনি আলাপ করছেন পরিবারের সাথে, পরিবারের কাছে প্রথম কথা ছিল বেগম মুজিবের কাছে, তোমরা সবাই বেঁচে আছো তো। এই কথা বেগম মুজিব আবেগে কথা বলতে পারে নাই, পরে কামাল ছেলে কামালকে দিয়েছে, অন্যরা কথা পরে দ্বিতীয়বার পরে বেগম মুজিব আলাপ করছেন। সেখানে কিন্তু স্মৃতি আমাদের। এরপরে উনি তারপরে প্লেনে করে দিল্লি আসছেন। দিল্লি আসার সময়, দিল্লিতে যখন আসে তখন এই বঙ্গবন্ধুর সাথে ডক্টর কামাল হোসেন, তার পরিবার, তার সাথে আলফা ইন্স্যুরেন্স কোম্পানির গোলাম মাওলা বঙ্গবন্ধুর সাথে ওখানে প্লেনে ছিলেন, উঠছেন, এবং বঙ্গবন্ধুর ইচ্ছায়। আর ভারতের
ওখানের ফার্স্ট সেক্রেটারি লন্ডনের ভারতের বেদ মারওয়া এবং আরেক কূটনৈতিক শশাঙ্ক ব্যানার্জি, ওনারা ওই প্লেনে আসছেন যখন দিল্লি আসে। এবং সেখানে কিন্তু ওই শশাঙ্ক ব্যানার্জিকে উনি বঙ্গবন্ধু যখন প্লেন চলা অবস্থায় শশাঙ্ক ব্যানার্জিকে বলছেন যে আমি দিল্লিতে যা ইন্দিরা গান্ধীর সাথে আমার চা চক্র হবে, সেখানে তুমি তুমি একটা তোমার একটা দায়িত্ব দিলাম। কি দায়িত্ব? যে বেগম ইন্দিরা গান্ধীকে, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলতে হবে যে আমার দেশের থেকে সৈন্য আমি 3 মাসের মধ্যে ফিরে আনতে চাই। উনি এই কমিটমেন্টটা যেন আমাকে দেয়া চা চক্রে। তখন কিন্তু শশাঙ্ক ব্যানার্জি বলছিলেন এরকম একটা আনন্দ ঘন পরিবেশেতে আমি এই খবর কিভাবে প্রাইম মিনিস্টার কাছে পৌঁছায়, বলে যে তুমি পারবা, তুমি কূটনৈতিক তোমার আছে, আমি যা চাই তোমার কাছ থেকে। এবং শশাঙ্ক ব্যানার্জি পরবর্তী সময় সাক্ষাৎকারে বলছে এই যে লম্বা জার্নিতে উনি কোনোদিন কোনো একটা কথা বলেন নাই যে আমি পাকিস্তানে কারাগারে ছিলাম, আমার এই অত্যাচার হয়েছে, এটা হয়েছে। উনার নিজের একটা কথা বলেন না 6 মাস। উনি সবসময় বলছে বাংলাদেশ, তার জনগণ কি অবস্থা আছে, বাংলাদেশের কি চিত্র, বাংলাদেশের কি হবে, কিভাবে উন্নয়ন করা যাবে, কিভাবে সাহায্য চাবে, কিছু নাই। এইটাই হলো ওনার সার্বক্ষণিকতা। শশাঙ্ক ব্যানার্জি তার সাক্ষাৎকারে বলছেন। এরপরে ইন্দিরা গান্ধীর সাথে চা চক্র হইলেন। চা চক্র করার পরে সেই চা চক্রের মধ্যে কিন্তু ওই সৈন্য প্রত্যাহারের ব্যাপারে আসছে। এবং সৈন্য প্রত্যাহারে ইন্দিরা গান্ধী তার রয়ের সাথে সংক্ষিপ্ত সময় আলাপ করে এখানে সিদ্ধান্ত দিয়েছে, ঠিক আছে আপনার কথা আমরা রাখছি, আমরা চেষ্টা করব 3 মাসের মধ্যে সৈন্য প্রত্যাহার করে নিতে। আছে আপনি আমাকে একটু বলেন, আমরা ওই স্মৃতিতে চারণ করতে চাই। বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর সাথে নৈশভোজ করলেন, ওনার কথা বলেন। বাংলাদেশে যখন উনি পৌঁছলেন তখনকার সেই দিনটার স্মৃতিটা আপনি আমাদেরকে আমাদের দর্শকদের জন্য একটু বলেন। জি, আমরা তো 8 আমরা তারিখের কথা ছবি তো দেখি, হ্যাঁ, দেখি। আমরা সেই তো আমরা কত অনেক স্মৃতি, মানে ওই যে বাংলাদেশের ইতিহাস সেদিন, মানে দেশ যে স্বাধীন হলো, স্বাধীনতাটা আমাদের সেদিন সম্পূর্ণ হলো যেদিন বঙ্গবন্ধু দেশে ফিরলেন। আমরা তো 9 তারিখেই সংবাদ পেলাম যে বঙ্গবন্ধু ঢাকায় আসছেন, ফিরে আসছেন। প্রচন্ড প্রস্তুতি হচ্ছে, যেদিকেই যাই এবং দিন রাত বঙ্গবন্ধু যে ফিরে আসবেন এই আনন্দে প্রত্যেক জায়গায়, পুরো শহরে, ঢাকা শহরে এবং গোটা দেশে জয় বাংলা স্লোগানে দেশ মুখরিত, এটা আমরা দেখেছি। এবং 10 তারিখের কথা যদি বলি, যেদিন তিনি ফিরবেন, তখন আমি এবং আমার এক বন্ধু, ওই আমার একই বয়সে, আমরা মালিবাগ থেকে আমরা বললাম যে চলো আজকে বঙ্গবন্ধু ফিরবেন। তো কখন ফিরবেন আমরা কিন্তু জানা ছিল না, যে সকালে ফিরবেন। আমাদের তখন ওই যে সময় কখন ওনার ওনার প্লেন লন্ডন ত্যাগ করলো বা করবে আমরা জানি না, কিন্তু আমরা ভোর 6টায় তেজগাঁও বিমানবন্দরে পৌঁছে গেলাম। আমার দুই বন্ধুর ধারণা ছিল যে আমরা এত খুব তাড়াতাড়ি যাচ্ছি, রাস্তাঘাট নিশ্চয়ই ফাঁকা। আমরা গিয়ে দেখি, একদম আমরা নিজেরই অবাক হলাম যে আমরা গিয়ে দেখি শত শত মানুষ আমাদের আগে সেখানে জমা হয়ে গেছে এবং বিমানবন্দরের বাইরে। পরবর্তীতে মানে আপনার বিমানবন্দরের গেটটা, মেইন রোডটা যেটা এখানে আছে, তো আমরা বসে পড়লাম। ওই ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, আমরা সবাই আকাশের দিকে তাকিয়ে আছি এবং আপনার বঙ্গবন্ধুর ছবি নিয়ে সবাই ঘুরছে, মানে পোস্টার নিয়ে ঘুরছে, জয় বাংলা স্লোগান হচ্ছে। পরে যে মুক্তিযুদ্ধের ইতিহাস এই নিয়ে অনেকে স্মৃতিচারণ করছে, কিংবা মুক্তিযুদ্ধটা হলো। তো তখন আমরা যেটা বলছি, বাবার আকাশের দিকে তাকাচ্ছি, একটা 1:40-এর দিকে আমরা দেখলাম উপরে, সেই অনেক উপরে প্লেন দেখা গেল। তো প্লেনটা খুব একটু বেশি উপরে গিয়েছিল। তখন আমরা বুঝলাম যে এই এই প্লেনে, এই বিমানে বঙ্গবন্ধু এসছেন। এবং প্লেনটা নামতে নামতে, যেহেতু অনেক উপরে ছিল, পাইলট হয়তো ঠিক একটা আপনার বুঝতে পারেন নাই যে একটু বেশি উপরে হয়ে গেছে। তো নামতে নামতে অনেক সময় লাগলো। একটা একটা আমরা 1:40-এর দিকে, সরি, আমরা একটা 30-এর দিকে দেখলাম, তো 1:40-45-এ প্লেনটা নামলো। আর আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতাটা, আমরা তো সব বাইরে, হাজার 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 মানুষ আমরা বাইরে, সেই বিমানবন্দরের দেয়ালের বাইরে আমরা। তো আমরা এখন এত মানুষ, তো হঠাৎ করে এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কিভাবে এই ঘটনা ঘটলো, আমি মানুষের পিঠের উপর, সবার পিঠের উপর পা দিয়ে হঠাৎ করে দেখলাম যে আমি নিজে ওই টারম্যাকে, যে এবং ট্রাকের মধ্যে যে প্লেনটা দেখা যাচ্ছে, প্লেনের বাইরে ট্রাক, বঙ্গবন্ধু ট্রাকে উঠে গেছেন আর আমি সামনে দাঁড়িয়ে আছি। আমি এখনো বুঝতে পারি যে আমি ওই রাস্তা থেকে, আপনার মেইন রোড থেকে কিভাবে ওই দেয়াল টপকে ওখানে গেলাম।
কত মানুষের পিঠে হয়তো ব্যথা ট্যাথা দিয়েছি, কিন্তু ভিতরে চলে গেলাম। তো সেখানে দেখলাম দেখলাম যে অনেক ট্রাকের মধ্যে বঙ্গবন্ধু, তাজউদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র নেতারা ছিলেন। তো তারপরে আমি ট্রাকের পিছনের দিকে গেলাম, যে এই ট্রাকে তো সবাই উঠেছে, আমারও উঠতে হবে। তো আমি যখন পিছনের দিকে গেলাম, ট্রাকের পিছনের দিকে গেলাম, তখন এই পিছনের দিকে ব্যক্তিদের মধ্যে বসে আছেন কর্নেল ওসমানী। তখন তো তিনি জেনারেল হন নাই, কিন্তু কর্নেল ওসমানী উনি খুব একটা রাগান্বিত ভাবে আমার দিকে তাকাচ্ছেন। উনি বুঝতে পারছেন যে আমি ট্রাকে উঠতে চাইছি। তো তিনি আমাকে বলছেন যে, পরে বলে, খোকা আমি নেমে পড়ো, নেমে পড়ো, ব্যথা পাবে। আমি কিন্তু তখন উঠিও নাই, এর আগেই বলছেন তুই নেমে পড়ো। তো তারপরে যেটা করলাম, ওই যে ট্রাকের শেষের দিকে যে দুই চাকার মধ্যে একটা আপনার স্টিলের রড থাকে, লোহার রড থাকে। ওই রডের মধ্যে আরো লোকজন মানে ঝুলেছিল এই ট্রাকে। ওই রডের মধ্যে একটা আমার বা দিকের পাটা রডের মধ্যে উঠালাম, আর ডান পাটা রাখার জন্য রডের জায়গা নেই, এটা অন্যরা দখল করে নিয়েছেন। ওই ট্রাকে মানে খুব কঠিন অবস্থা, কখন পড়ে যাই, ব্যথা পাই নাকি নামতে হবে। কিন্তু তারপরে 3-3.5 ঘন্টা লাগলো বিমানবন্দর থেকে রেস কোর্সে আসতে, কিন্তু আমি তখন পুরো ট্রাকটাতে ঝুলেছিলাম। তো ওই যে যখনই ওই ট্রাকের ছবিটা দেখি, আমি একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছিলাম, 32 নম্বরে ওই ছবিটা ছিল একদম ড্রয়িং রুমে ঢুকেই। তিনি তখন বিরোধী দলীয় নেত্রী, এটা 94 সালের কথা। আমি বলছিলাম যে, আপা এই ট্রাকের মধ্যে কিন্তু আমি আছি। তো উনি বলছেন, তোমাকে তো দেখা যায় না। আমি, দেখা তো যাবে না, আমি পিছনে পিছনে ঝুলে আছি এখানে। তো ওইভাবে রেস কোর্স ময়দানে গেলাম। তো তারপর তো বঙ্গবন্ধুর ভাষণ আমরা শুনলাম, সংবাদপত্র শুনলাম। এই যে প্রথমবার, দ্বিতীয়বার যে বঙ্গবন্ধুর যে গ্রেফতার হওয়ার পরে মুক্তিযুদ্ধ হয়ে গেল, এই দ্বিতীয়বার বঙ্গবন্ধুর কথা শুনলাম। প্রথমবার তো 8ই জানুয়ারিতে উনি যে ভাষণ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করেছেন। এবং আপনি দেখেন, আমি এই ইয়েটা উনি ওনার যে ওপেনিং স্টেটমেন্টটা ছিল 8ই জানুয়ারিতে ক্ল্যারিজেস হোটেলে প্রেস কনফারেন্সে, ওইটা আজকে আমি আমার সামাজিক আমার ফেসবুকে আমি দিয়ে দিয়েছি পুরোটা। উনি কি বলেছেন, সুন্দর একটা বক্তব্য রেখেছেন। তারপরে কোয়েশ্চেন আনসার সেশন। তো ওইটা প্রথম বঙ্গবন্ধুর কণ্ঠ শুনলাম মুক্তিযুদ্ধের পর। আর দ্বিতীয়টা শুনলাম 10ই জানুয়ারি তিনি যখন হইলেন। এবং প্রথমবার দেখলাম বঙ্গবন্ধুকে, প্রথমবার তিনি অশ্রু, তার চোখের অশ্রু, তিনি কেঁদে ফেলেছেন। বঙ্গবন্ধু কিন্তু কখনো কাঁদেনি, রাজনীতি করেছেন, কিন্তু এই প্রথম যে বাঙালিদেরকে, 30 লক্ষ বাঙালিকে হত্যা করা হয়েছে, এত আমাদের মা বোনদেরকে তাদের মানহানি করা হয়েছে, এবং দেশটাকে ধ্বংস করা হয়েছে, তিনি সেখানে কেঁদে ফেললেন। এবং এখনো মনে হয় ভুট্টোকে বললেন যে, তুমি তো পাকিস্তান নিয়ে থাকো, আমরা স্বাধীনভাবে আমাদের দেশটা থাকি। তো এইটা দেখে, মানে এই বক্তৃতা শুনে, কথা শুনে আমরা সবাই কিন্তু আনন্দের সাথে সবাই যার যার বাড়িতে চলে গেলাম। এবং রাত্রিকে যাদের বাড়িতে টেলিভিশন, আমাদের বাড়িতে টিভি ছিল না, অনেকের বাড়িতে টেলিভিশন দেখেছেন। আবার যাদের বাড়িতে রেডিও ছিল, ট্রানজিস্টার ছিল, এটা আমরা শুনলাম বঙ্গবন্ধুর ভাষণটা। তো সেই সেই স্মৃতিটা মনে আছে। অনেক ধন্যবাদ ভাই, আমি আসবো আপনার কাছে। আহ, আওয়াল ভাই, আপনাকে যেটা বলছিলাম যে আপনি বারবার এটা বলছেন যে বঙ্গবন্ধু মেক শিওর করেছেন যে আমাদের ইন্দিরা গান্ধী ওনার ট্রুপ যেন নিয়ে যান। এটা উনি একদম ফেরার আগেই উনি ইন্দিরা গান্ধীর সাথে যখন মিটিং হয়েছিল তখন উনি এটা এনশিওর করেছেন। সো বঙ্গবন্ধু তার সবকিছুতেই তার বাংলাদেশকে উনি সবার আগে রেখেছেন, সেটা ঠিক আছে। কিন্তু আমি একটা কথা প্রায়ই ইদানিং শুনি এই সময়টাতে, এই অস্থির সময়টাতে এসে, যে বঙ্গবন্ধু বোধহয় ওটা বেশ হ্রাস করে ফেলেছিলেন, যে অত তাড়াতাড়ি ইন্ডিয়ান ট্রুপের চলে যাওয়াটা হয়তো ঠিক হয়নি। আপনি এটাতে কি বলবেন? এরকম একটা কথাও এখন বলে অনেকে, আবার অনেকে বলে আরো অনেক কিছু বলে। আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? আহ, এটা তো এখন তো বাংলাদেশে যে এখন বাংলাদেশের অনেকেই বলে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করলে যদি কেউ করে, আত্মসমর্পণ আর গ্রেপ্তার তারা কি সংজ্ঞা জানে? আত্মসমর্পণ কারে গেলে, আমি যাই আদালতে গিয়া, আমার নামে মামলা আছে, কেস আছে, আমি আত্মসমর্পণ করলাম, আমাকে দৈরা নিতে হয় না। বঙ্গবন্ধুর সময়, ওই সময় তো বঙ্গবন্ধুর কোনো মামলাও ছিল না, কিছুই ছিল না। উনাকে বিভিন্নভাবে মানে উনি তো গ্রেপ্তার পাকিস্তান আমলে অনেকবার হয়েছে। 13 বার। এখন উনি বলছেন, উনি নিজে এবং পরবর্তী সময়, যে আমি হলাম নির্বাচিত নেতা, আমি জনগণের নেতা,
আমি কিভাবে পালাইয়া যেতে পারি? আমার তো পলাইতে গেলে বলবে যে নেতাই পলাই গেছে। আমার জনগণের শুধু দুর্ভোগ যেমন, আমার তো নিজের জন্য এটা কলঙ্ক যে আমি নেতা চলে গেছে পাশের দেশে। সুতরাং এটা আমি অনেক চিন্তা ভাবনা করে, আমার সবাই বলছে যে আপনিও আমাদের সাথে চলেন, নেতারা আপনাকে মেরে ফেলবে। কিন্তু আমি বলছি যে আমাকে গ্রেপ্তার করুক আর মারুক আর যাই করুক, আমাকে আমার বাসায় থাকতে হবে। আমার ভাগ্য এখানে যেটা হয় সেটা, মৃত্যু হলে আমার এখানেই হবে। এবং যার জন্য তারা উনি বাসায় ছিলেন। এবং ওনাকে যখন গ্রেপ্তার করার পরে, যখন ওনাকে গ্রেপ্তার করা, তো বাড়িতে আক্রমণ করে গোলাগুলি হয়েছে। গোলাগুলি হওয়ার পরে এক পর্যায়ে উনি বলছে গোলাগুলি থামাও থামাও, উনি বলছেন। উনার যে ছিলেন, যে ওই কেয়ারটেকার ছিলেন, তারে তো এসে বাড়ি দিয়ে মাটিতে ফেলাই দিয়েছে। তা উনার যে বডিগার্ড ছিলেন তাকে মেরে বেহোশ করে ফেলছে, তাকে জ্ঞান হারা হয়ে গেছে। তারপরে বঙ্গবন্ধু আর গুলি করেছেন, বাড়িতে অনেক ভাঙচুর হয়েছে, অনেক নষ্ট হয়েছে। তো তারপর ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সেখানে পাকিস্তানের যে জনসংরক্ষণ কর্মকর্তা ছিলেন সিদ্দিক সালেম, তার বইতে কিন্তু উনি লেখছেন, এই 25 মার্চের এই কালো রাত্রি নিয়ে লেখছেন যে যখন শেখ মুজিবকে গ্রেপ্তার করে আনা হয়, তখন ওখানে যে মেজর ছিলেন জাফর, পাকিস্তানি মেজর, তাকে তাকে জিজ্ঞাসা করছেন যে এই জনসংযোগ কর্মকর্তা, যে তোমরা যে গ্রেপ্তার করলা, তো তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে ওখানে গুলি করিয়া, গুলির মধ্যে গুলি করিয়া তাকে মেরে ফেলতা, যে বলে যে গুলিতে মারা গেছে। তখন মেজর জাফর উত্তর দিয়েছিলেন যে আমাকে মেজর জেনারেল মিথ্যা আমাকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছিলেন যে শেখ মুজিবকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করতে হবে জীবিত অবস্থায়। এটা কিন্তু সিদ্দিক সালের বইয়ে এটা আছে, উইটনেস। তো এখন এই যে কথাগুলাকে বিভ্রান্তি করা হয়, যে উনাকে পাকিস্তানের গ্রেপ্তারটাকে আত্মসমর্পণ বলা হয়, এটি তো ইতিহাস বিকৃতি। এটা স্বাধীনতার আমাদের মূল জিনিসটাকে একটা বিকৃতি করাকে অরুচিকর করার জন্য। পাকিস্তানের যে ওখানে যে দিয়েছেন, এখানে তো পাকিস্তানের এই যে বঙ্গবন্ধু, আজকে এই প্রথম আলোর কথা বলতে হয়, প্রথম আলো বঙ্গবন্ধু এই নিয়ে 8 জানুয়ারি নিয়ে একটা লেখা দিয়েছে। আমি জানি না আপনারা দেখছেন কিনা লেখাটা, আমি পড়ছি, অনেক সুন্দর কথা লেখছে। শেষে দেখবেন, আপনারা দেখবেন, অনুরোধ করবো এবং দর্শকবৃন্দকে, এই জন্যই প্রথম আলোর এই পেপার কিন্তু কোথাও কেউ দেয় নাই। সবাই মনে করবে যে কোনো পেপারে বঙ্গবন্ধু কিন্তু প্রথম আলো দিয়েছে, সবাই প্রথম আলোর প্রশংসা করবে। পুরাটা পড়লে শেষে একটা বাক্যের মধ্যে লেখছে যে বঙ্গবন্ধু বলছে যে আমি তো ওখানে গেছি, দেখা করছি যে প্রধানমন্ত্রীর সাথে, এটি আমাকে ব্যক্তিগতভাবে আমি দেখা করতে গেছি। কিন্তু ডক্টর কামাল হোসেন যে একটা খুব সুন্দর কথাটা বলছে, যে তাকে যে রাষ্ট্রীয় সম্মান দিয়েছে, ক্লারিস হোটেলে রাখছে, তাকে এইটাকে করার জন্য একটা খুব পরিকল্পিতভাবে কিন্তু প্রথম আলো এই কাজটা করছি। আমি বলবো আমার দৃষ্টিতে, আমি এটা পড়ছি ভালো করে, আপনারা পড়বেন। ওখানে ডক্টর কামাল হোসেন আজকে জীবিত আছে, ওনার বইতে পরিষ্কার লেখা আছে, উনি তো জীবন্ত সাক্ষী, ওই সাক্ষাৎকারে উনিও ছিলেন, বঙ্গবন্ধুর সাথে ডক্টর কামাল হোসেনই ছিলেন ওখানে, আর প্রধানমন্ত্রীর সাথে ছিলেন সাদারল্যান্ড আর 2 জন। সেখানে ডক্টর কামাল হোসেন পরিষ্কার লেখছে, যখন স্বীকৃতির প্রশ্ন আসছে, তখন প্রধানমন্ত্রী হিত বলছে, আপনাকে তো আমরা রাষ্ট্রীয় প্রধান হিসাবে আপনাকে মর্যাদা দিয়ে তো আপনাকে আমরা গ্রহণ করেছি। আর আজকেও খুব সন্তর্পণে ওই লেখার মধ্যে একটু বেজাল লাগাই দেওয়া হয়। সুতরাং ওই যে সৈন্য ওখানে, শশাঙ্ক ব্যানার্জি সে বই লিখেছে, সাক্ষাৎকার দিয়েছে, এবং ওগুলো ওখানে তাদের রেকর্ডিং আছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সাক্ষাৎকার হয় আজকে, যেমন ওই ডাইনিং স্ট্রিটের বঙ্গবন্ধুর সাক্ষাৎকারের রেকর্ডিং আছে, অনেক রেকর্ডিং আছে। রেকর্ডিংয়ে কিন্তু এখানে বলা আছে যে বঙ্গবন্ধু 3 মাসে সৈন্য প্রত্যাহার করে ঘোষণা দিয়ে নিয়ে আসছেন, এবং ভারত আর চাইছিলেন 6 মাস, কিন্তু বঙ্গবন্ধু পিরাপিরিতে 3 মাস হয়েছে, এবং 3 মাসের আগেই সৈন্য চলে গেছেন ভারতে। এখন চলে যাওয়ার পরে এখানকার পরিস্থিতি নিয়ে এখন কেউ বিশ্লেষণ করতে পারে যে ইন্ডিয়ান আর্মি থাকলে ভালো হইতো, কি হইতো, এই যে স্পেকুলেশন, আমি স্পেকুলেশনে বিশ্বাসী না। আমার ইন্ডিয়ান আর্মি চলে গেছে, ছাড়া গেছে, এরপর আমার নিজের দেশ আর্মি পুলিশ দেওয়া গর্ব, এটা আমার ব্যাপার। এখন এটাকে কেউ বিভিন্নভাবে বিশ্লেষণ করবে যে
বঙ্গবন্ধু কোনোদিন এই কথা বলছে বলে আমার জানা নাই যে আমি সৈন্য 3 মাসের প্রত্যাহার করে আমি আমার ঠিক হয় নাই, আমি কোনোদিন শুনি নাই। অন্য না, কিছু কেউ শুনে তাকে এটা শুনতে পারে, বাট আই নেভার লিসেন টু ইট। এটি আমার বক্তব্য। এক্স্যাক্টলি, হ্যাঁ। না, আহ, আহ, আমি আমি একদম আমি শুধু জি একটা একটা কথা একটু জি একটু এই আমার ভাইয়ের কথা প্রসঙ্গেই পরিপ্রেক্ষিতে এই যে আহ, এই যে সৈন্য প্রত্যাহার করা, বঙ্গবন্ধু যে হ্যাঁ, মিসেস এটা একটু জানতে শ্রীমতী চাই। শ্রীমতী গান্ধীর কাছে দাবি করলেন, তিনিও রাজি হলেন। আমরা পরবর্তীতে দেখলাম মার্চ, মিসেস গান্ধী নাকি বলেছেন যে আপনার আপনার জন্মদিন আসছে 17ই মার্চ, এর মাঝেই আমরা সব সৈন্য প্রত্যাহার করবো। তো মার্চের 12 তারিখে সব সৈন্য চলে গেল। আরেকটা ছিল, বঙ্গবন্ধু তো মানে সেই ঝানু রাজনীতিবিদ। তিনি এটাও জানতেন যে ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপের অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি আছে, কিন্তু বিদেশি সৈন্য দেশে থাকলে সেটা দিবেন না। স্বীকৃতিটা খুব কঠিন হয়ে যাবে। এটা তিনি ব্যবস্থা করেছেন। আর এই যে আমার ভাই যে আরেকটা কথা তুললেন, সেটাও যে যে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন আমরা সবসময় দেখেছি, তিনি যতবারই পাকিস্তান পুলিশ, পাকিস্তান আর্মি ওনাকে গ্রেফতার করেছেন, তিনি কিন্তু সবসময় বাড়িতে ছিলেন, তার বাড়িতে 32 নম্বরে ছিলেন। কখনো তিনি পলায়ন করেননি। অতএব তিনি যে 71 সালে পালিয়ে যাবেন, এটা যারা এটা বলে যে তিনি 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 পালাননি কেন, তারা বিভ্রান্ত, রাজনীতি তিনি বুঝে না। পালাবেন কেন? কেন পালাবেন? তিনি তো গোটা পাকিস্তানের নির্বাচিত নেতা, তো তিনি কেন পালাবেন? আর তারপরে দ্বিতীয় কথা, যে আত্মসমর্পণ করেছেন, বঙ্গবন্ধু কখনো কারো কাছে আত্মসমর্পণ করেন নাই। যদি আত্মসমর্পণ করতেন, অনেক আগেই করতেন। তিনি একটা কোয়ালিশন করে এবং 6 দফা বাদ দিয়ে একটা নির্বাচন করে ফেলতেন। আপনি দেখেন, তিনি 1971 সালের আগস্ট মাসে, আগস্টের 11 তারিখে ওনার বিচার শুরু হয়। সেখানে যেই যেই সামরিক আদালতের প্রেসিডেন্ট ছিলেন ব্রিগেডিয়ার রহিমউদ্দিন খান। তো ওনার বিরুদ্ধে অভিযোগটা কি? ওয়েজিং ওয়ার এগেইনস্ট পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। বঙ্গবন্ধু সেখানে সেই আদালতকে তিনি অস্বীকার করলেন। তিনি পরিষ্কার বলছেন, এই আদালতকে আমি 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 গণ্য করি না। তো সেই ব্যক্তি, এখন বঙ্গবন্ধুর মতো একটা অলিম্পিয়ান ফিগার, তাকে নিয়ে যারা আজকালকার যে আমি যেটা বলি লিটল মেন অ্যান্ড লিটল উইমেন, এরা যখন কথা বলে, এটা আমার খুব হাসি পায়। কিন্তু এরা তো বঙ্গবন্ধুর ইতিহাস হয় জানে না, বা ইচ্ছা করে বিকৃত করছে, অথবা তাদের জ্ঞান খুবই রাজনীতি নিয়ে, বাংলাদেশ ইতিহাসটি জ্ঞান খুবই সীমিত। জি। উম, অনেক ধন্যবাদ। আমার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আজকে এরকম একটা দিন যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, আমার কাছে মনে হলো যে আমাদের দর্শকদের জন্য আপনাদের মূল্যবান কোনো কথা আমাদের জানানো। বঙ্গবন্ধুকে যত চর্চা করা হবে, তত মানুষ জানবে, তত তরুণ প্রজন্ম জানবে। আজকের দিনে তো ভীষণভাবে দরকার এটা জানার। অনেক ধন্যবাদ বদরুল হাসান ভাই। আওয়াল ভাই, আপনি যদি সমাপনী কিছু বলতে চান, বদরুল ভাইও যদি কিছু বলতে চান, আপনারা প্রথমে আওয়াল ভাইয়ের কাছে শুনি, তারপরে বদরুল ভাইকে দিয়ে আমি শেষ করব। জি মানে আমরা সমাপনী শুধু আর কিছু না, আমার আমার একটা দুইটা কথা বলবো যে 1971 সালের 5ই আগস্ট পাকিস্তান সরকার একটা 15 পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করছিলেন বাংলাদেশ নিয়ে। সেখানে এই শ্বেতপত্রে, 15 পৃষ্ঠার শ্বেতপত্রে, এই পাকিস্তান ভাঙ্গার জন্য বঙ্গবন্ধুকে এবং আওয়ামী লীগকে সরাসরি দোষারোপ করা হয়েছে ওই শ্বেতপত্রে। এবং সেখানে বঙ্গবন্ধু, আওয়ামী লীগের নাম 43 বার, বঙ্গবন্ধুর নাম 30 বার উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু অন্য কোনো পার্টি, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো গোষ্ঠীর ওই শ্বেতপত্রে নাই পাকিস্তান ভাঙ্গার জন্য। এবং পাকিস্তান ভাঙ্গার জন্য এই যে কদিন আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, শরীফ। এবং উনি বলছেন এই 5ই আগস্টের 24-এর পরে যে যখন 32 নম্বর ভাঙ্গে, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট, পাকিস্তানের গোয়েন্দা প্রধান, তারা বলছে এই বাড়িতে বসেই শেখ মুজিব পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র করেছে। সুতরাং এইটা জনগণ ভেঙে এটার প্রতিশোধ নিয়েছে। সুতরাং পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সবাই কিন্তু জানে যে শেখ মুজিবই পাকিস্তান ভাঙ্গার জন্য দায়ী, এবং পাকিস্তান উনি স্বাধীনতা বুঝে দিচ্ছে। আর আমাদের দেশের লোকেরা বলে যে ওই নিজেদের গল্প ছড়ায়,
গল্প বানায়। আজকে ওই জিয়া রহমান এটা করছে, ওই স্বাধীনতার ঘোষণা দিছে, এমনি দিছে, একবার দিছে 26শে মার্চ, আরেকবার দিছে 27শে মার্চ। 26শে মার্চ যদি ঘোষণা দিতে হয় তো 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে আবার দেওয়া লাগে কেন? তো এটা বঙ্গবন্ধু কখন দিছিল ঘোষণাটা? বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণা দিলে বঙ্গবন্ধু কখন ঘোষণা দিছিল? দেওয়ার পরে তো বঙ্গবন্ধুর পক্ষের প্রশ্ন আসে। এইগুলা তো আমি বুঝি না, বাংলাদেশের মানুষ কি, সবাই কি এরকম হয়ে গেল? সবাই কি হয়ে গেল? ওখানে কোনো লোক নাই যে এগুলা বলার জন্য একটা ছাত্রদেরকে পড়াচ্ছে, কোমলমতি ছাত্রদেরকে? সুতরাং আমি বলবো 1971 সালে 11 নভেম্বর বঙ্গবন্ধুর সাথে দেখা করতে আসছিলেন কারাগারে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, পাকিস্তানের প্রধান উপপররাষ্ট্রমন্ত্রী ভুট্টো এবং পাকিস্তানের প্রধান সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হামিদ। বঙ্গবন্ধু ইয়াহিয়া খান বঙ্গবন্ধু কয়েদির কাছে, শেখ মুজিব কয়েদি তার হাত, ইয়াহিয়া খান হ্যান্ডশেক করতে গেছে, বঙ্গবন্ধু বলছে আপনার হাত আমি স্পর্শ করতে পারবো না, এই হাতে আমার বাঙালি রক্তে রঞ্জিত আছে। ওই বঙ্গবন্ধুর মতো বাপের বেটায় বলতে পারছে মৃত্যু জানে যে মৃত্যুদণ্ড হবে, মেরে ফেলাতে হবে। এই ছিলেন বঙ্গবন্ধু। সুতরাং আমি বলবো আজকে দেশের মানুষজনকে, নতুন প্রজন্মকে, বিশেষ করে নতুন প্রজন্ম যারা বিভ্রান্তিতে আছে, অনেকেই, আমি জানি অনেকের বিভ্রান্তি কেটে গেছে এর মধ্যে, যারা এখনো বিভ্রান্তি আছে তাদেরকে বলবো যে বঙ্গবন্ধুকে জানো, বঙ্গবন্ধুকে যারা আছেন সবাই বঙ্গবন্ধুকে জানো, বঙ্গবন্ধুকে ধারণ করো। বঙ্গবন্ধুর মতো নেতা শুধু বাঙালি নয়, বিশ্বে তার মতো দ্বিতীয় নেতাটি পাওয়া দুষ্কর। এটি কিন্তু জাতিসংঘ সহ বিভিন্ন লেখকরা, বিদেশি লেখকরা বঙ্গবন্ধুকে এইভাবে স্বীকৃতি দিয়ে গেছে, এখনো দিচ্ছে। সুতরাং আমরা বঙ্গবন্ধুকে ধারণ করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, 71কে ধারণ করি, সেইভাবে যেন দেশ পরিচালিত হয়। নতুন প্রজন্ম সহ সমস্ত রাজনৈতিক দল, দলমত নির্বিশেষে আপনাদের বিভেদ ভুলে, আপনাদের এই ষড়যন্ত্র ভুলে, আপনাদের এই হীনমন্যতা ভুলে আপনারা 71কে ধারণ করে রাজনীতি করুন, বঙ্গবন্ধুকে ধারণ করে রাজনীতি করুন, মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করুন। তারপরে আপনারা জনগণ আপনাদেরকে চায়, আপনারা ক্ষমতা চান, আমাদের কোনো আপত্তি নেই। এটি আপনাদের সবার প্রতি আহ্বান এবং অনুরোধ। অনেক ধন্যবাদ ভাই। বদরুল হাসান ভাই, আপনি কিছু বলুন, তারপর আমরা শেষ করে দেব। জি, আমি সংক্ষিপ্ত যে বঙ্গবন্ধু আমাদের আমাদের দেশের প্রতীক, আমাদের জাতির প্রতীক। আমাদের বাঙালিরা যে আমরা একটা জাতি দেশ পেয়েছি, নেশন স্টেট যেটা বলে আমরা পেয়েছি, বঙ্গবন্ধুর কারণেই পেয়েছি। যে বাংলাদেশ নামটা বঙ্গবন্ধুই কিন্তু আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন সেই 1969 সালের আপনার 5ই ডিসেম্বর সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যুবার্ষিকীতে সেটা করে দিয়েছেন। এবং তিনি এই যে আমাদের যে দেশটা স্বাধীন হবে, এটা কিন্তু তিনি সবসময়, তিনি এক কথা বলতেন, ওনাকে নাকি বলতেন যখন 6 দফা তিনি ঘোষণা করলেন, ওনার সাথে যারা ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে যদি 6 দফা পাকিস্তান না মানে তাহলে কি হবে, তখন তিনি কোনো কথা উল্লেখ না করে তিনি একটা আঙ্গুল দেখাতেন, মানে একটা আঙ্গুল মানে স্বাধীনতা, একদম। 6টা না হলে একটা হবে। তারপরে তিনি আরেকটা সুন্দর কথা একদম দেশীয় ভাষায় বলতেন যে পাকিস্তানিদের উপর তার একটা প্রশ্ন যে কত কত নেছো, কবে দেবা, কবে যাবা, এই একটা তার ইয়ে ছিল। তো এই যে বঙ্গবন্ধু ছিলেন, এবং তিনি কিন্তু সবসময় আবার একটা গুনগুন করে গানও গাইতেন, রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো এই যে মানে তিনি আমাদেরই লোক, আমাদের মতো, যে আমরা যে পরবর্তীতে যত নেতা নেত্রী পেয়েছি, বঙ্গবন্ধুর মতো আমরা সেটা দেখিনি, আদৌ দেখবো কিনা। তিনি সবাইকে মানে একটা সাধারণ মানুষ থেকে দেখলো চেহারা মনে রাখতেন, নাম মনে, এটা আমি নিজে সাক্ষ্য দেখেছি, নাম মনে রাখতে পারতেন, তার মা বাবার নাম মনে রাখতে পারতেন। এক কৃষককে তিনি কৃষকের সন্তানকে আমার সামনে 72 সালে গণভবনে বললেন তোর বাড়ি কোথায়, সে বললো মাদারীপুর, একটা গ্রামের কথা বললো, যে তোর মা বেঁচে আছে, তোর ছেলে তো অবাক, বলে হ্যাঁ বেঁচে আছে। তো তোর মা সেই 1954 সালে নির্বাচন হয়ে তোদের গ্রামে গিয়েছিলাম, তোর মা যে পিঠা খাইয়েছিল, খুব দারুণ মজার পিঠা খেয়েছি, এখনো মনে আছে। এই যে মানুষটা আমাদের, আমি যে বললাম না, আমাদের কলসাস, আমাদের অলিম্পিয়ান ফিগার, বঙ্গবন্ধুর মতো নেতা সাধারণ ভাবে ইতিহাসে খুব একটা পাওয়া যায় না। আমরা যেটা পরবর্তী বঙ্গবন্ধু, নেলসন ম্যান্ডেলা, তো এই আহমেদ বেনবেলা, এদের মতো নেতা খুব পাওয়া খুবই দুরূহ একটা ব্যাপার আমরা পেয়েছি। এবং আমি শেষ কথা বলবো যে যারা আমাদের যুব সমাজ যারা আছেন, যারা বিভ্রান্ত আছেন, যারা কি বিভ্রান্ত করা হচ্ছে, এদেরকে বলবো যে তোমরা লেখাপড়া করো, ইতিহাস দেখো,
এবং শুধু রাজনীতি করলেই হবে না, প্রপাগান্ডা দেখলেই হবে না, নির্বাচন তথাকথিত একটা নির্বাচন করার চেষ্টা করছে সেটা দেখলে হবে না। বঙ্গবন্ধু কি ছিলেন, দেশটা কি আছে, এটা 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 নিয়ে চিন্তা করো। আর একটা কথা মনে রাখবে যে পতাকাটা যে আমরা পেয়েছি বঙ্গবন্ধুর জন্য, আর যে সবুজ একটা পাসপোর্ট নিয়ে আমরা দেশের বাইরে যাই, সেটাই কিন্তু যে বঙ্গবন্ধু যে ছিলেন সেটা একটা প্রতীক। এই পাসপোর্টটার মধ্যে আমরা দেখি জাতির জনককে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং এই পাসপোর্ট যখন আমরা দেখি, হাতে রাখি, তখন যে জয় বাংলা স্লোগানটা এমনি আপনিতেই মনের মধ্যে ভরে ওঠে। অনেক ধন্যবাদ বজলুল হাসান ভাই, অনেক ধন্যবাদ আওয়াল ভাই। বন্ধুরা, এবং বিশেষ করে আমার তরুণদের বলতে চাই, আমরা আমাদের দৃষ্টিকোণে যারা আপনারা দেখেন, আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলি, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযোদ্ধা, এবং যারা সেই সময়টাতে ওতপ্রোতভাবে বাংলাদেশের জন্য কাজ করেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছেন। তো সেই প্রতিটা বিষয় যদি তরুণ প্রজন্ম না জানে, তাহলে আসলে ভুল তথ্য জেনে বড় হওয়া হবে। এবং ভুল তথ্য জেনে বা ভুল ইনফরমেশন জেনে বড় হওয়াটা যে কত আত্মঘাতী এবং কত ভয়ানক, সেটা গত 17 মাসে বিশেষ করে বাংলাদেশের যে চেহারা আমরা দেখতে পাচ্ছি, তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। না হয় বঙ্গবন্ধুকে যে অশ্রদ্ধা আমরা দেখেছি জাতির কিছু মানুষ করেছে, এটা আসলে জ্ঞানত একটা করার কথা না। যেটা 1975 সনে আমরা দেখেছি, আমরা হারিয়েছি বঙ্গবন্ধুকে, আবারও আমরা বঙ্গবন্ধু, বাংলাদেশ দেশ মাতাকে আমরা অপমান করেছি। এটা ঠিক নয়। তো আমি তরুণ প্রজন্মের কাছে এটাই আশা করব যে চলো অ্যাটলিস্ট আমরা বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করি। তোমাদের সবার জন্য, আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।